স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি তানিয়া হারুন। এতক্ষণ দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। একটি মহল পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত বেশিরভাগ সংস্কার বিষয়ে বিএনপি একমত হয়েছে। তিনি বলেন, রাষ্ট্র কাঠামোকে দুর্বল করবে এমন কোন সংস্কার প্রস্তাবে বিরোধিতা করা কোনোভাবেই সংস্কারের বিরোধিতা করা নয়। সাইফুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুরুতেই আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে শোক জানান তিনি। আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি, আমাদের দলের পক্ষ থেকে শোক জানাচ্ছি। বিএনপি মহাসচিব বলেন, সরকার গঠিত 6টি সংস্কার কমিশনের বেশিরভাগ সুপারিশে একমত হয়েছে বিএনপি। পাশাপাশি জাতীয় ঐকমত্য কমিশনের বেশিরভাগ প্রস্তাবে ছাড় দিয়ে হলেও ঐকমত্য পোষণ করেছে দলটি। মির্জা ফখরুল বলেন, সংস্কারের বিষয়ে এত ছাড় দেওয়ার পরও বিএনপিকে সংস্কারের বিরুদ্ধে দাঁড় করানোর অপচেষ্টা চালানো হচ্ছে। একটা মহল, একটা চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করবার একটা অপচেষ্টা চালাচ্ছে। রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ কতিপয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করার নামে জনগণের নির্বাচিত সংসদ, নির্বাচিত সরকার তথা রাষ্ট্র কাঠামোকে দুর্বল ও অকার্য করার কোনো প্রস্তাবের যুক্তিসঙ্গত বিরোধিতা সংস্কারের মূল উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ বলেই আমরা মনে করি। তিনি বলেন, জনগণ সরকারের দেয়া সময়ের মধ্যেই নির্বাচন চায়। যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তাদের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন মির্জা ফখরুল। নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা নিশ্চয়ই জুলাই আগস্টের বিপ্লবের পক্ষের শক্তি নয়। সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের সর্বোচ্চ আন্তরিকতার সাথে সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিতে সহযোগিতা করছে বিএনপি। আশা করি আমরা একটা ঐক্যমতে পৌঁছাতে পারবো। আলাপ আলোচনা হচ্ছে, তবে এটা দীর্ঘ আলাপ আলোচনা আমাদের কাম্য নয়। এই বিষয়ে আরো অল্প সময়ের মধ্যে সবার সাথে আলোচনা করে খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে, সাংবিধানিক বিষয়গুলোতে ঐক্যমতে আসতে পারলে ভালো। আমরা আশাবাদী। সংখ্যানুপাতিক নির্বাচন তথা পিআর পদ্ধতি নিয়ে কথা বলেন দলের আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। পিআর হলো একটা কনসেপ্ট, একটা ধারণা। এটা বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্নভাবে এটা কার্যকর হয়। এখন যারা পিআর এর কথা বলতেছেন তারা কিভাবে সেই পিআর বাস্তবায়ন হবে এই ব্যাপারে কোনো কথা বলছেন না। তাহলে এ সম্পর্কে একটা অস্পষ্ট ধারণাই থেকে যাচ্ছে। বিএনপি রাষ্ট্র মেরামত চায় বলেই সবার আগে 31 দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছে বলে মন্তব্য করেন নজরুল ইসলাম খান। যুগান্তকারী সংস্কার বাংলাদেশের যা, এটা আমরা করি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিএনপিকে সংস্কারের বিরুদ্ধে দাঁড় করানোর ষড়যন্ত্র বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, দর কষাকষিতে সুবিধাজনক অবস্থান নিশ্চিত করতেই এই রাজনৈতিক অপচেষ্টা। এটি ভোটের রাজনীতিতে প্রতিপক্ষকে ঘায়েল করার পুরনো রাজনৈতিক কৌশল। গণতন্ত্র উত্তরণের নতুন যাত্রায় দেশের স্বার্থে দোষারোপের রাজনীতি পরিহারেরও আহ্বান তাদের। বিস্তারিত থাকছে মাহমুদ হাসানের প্রতিবেদনে। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এখন রাজনীতির মাঠে প্রধান আলোচনার বিষয় সংস্কার। রাষ্ট্র কাঠামো গঠন, সংস্কার প্রস্তাব এবং নতুন বাংলাদেশ গঠনে কাজ করছে ঐকমত্য কমিশন। বিএনপি, জামায়াত, এনসিপি সহ দেশের 30টি রাজনৈতিক দলকে নিয়েই নিয়মিত চলছে ঐকমত্য কমিশন সভা, যেখানে আলোচনায় আসছে বিভিন্ন দলের পক্ষ থেকে আসা কয়েকশো সংস্কার প্রস্তাব। এরই মধ্যে বেশিরভাগ সংস্কার প্রস্তাবে একমত হয়েছে বিএনপি সহ সব রাজনৈতিক দল। কিছু বিষয়ে কোনো দল আংশিক ঐকমত্য পোষণ করেছে, আবার রাষ্ট্র কাঠামো স্বার্থে কোনো প্রস্তাবে বিকল্প পরামর্শ তুলে ধরেছে কিছু দল। কিন্তু এরপরও রাজনীতির মাঠে বিশেষ করে এনসিপি ও জামাত সহ কিছু ইসলামী দলের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে সংস্কারে বাধা দেওয়ার, যেখানে অভিযোগের তীর বিএনপির দিকেই। এই সংস্কারের পথে বাধা দেওয়া অবশ্যই নতুন সংবিধানে যুক্ত হবে। বিশ্লেষকরা বলছেন, এটি পুরনো দোষারোপের রাজনীতির অংশ। ভোটের রাজনীতিতে প্রতিপক্ষকে ঘায়েল করার কৌশল ছাড়া আর কিছুই নয়।
বিএনপিকে আমরা যারা বলতেছি বিএনপি সংস্কারের পক্ষে না, যে নেগেটিভটা সোসাইটিতে চালানো, এটা হচ্ছে এটা ভোটের রাজনীতির সংস্কৃতি, এটা আর কিছুই না। বিএনপি যদি সংস্কার না চেত তাহলে আমরা বলতে পারতাম না যে আমরা এত পার্সেন্ট সংস্কার কিন্তু আমরা কমপ্লিট করতে পারছি। তো এতে খুব একটা রাজনৈতিক ফায়দা নাও হইতে পারে, আমার মনে হয় না খুব বেশি রাজনৈতিক ফায়দা, বরং যারা এটা করতেছে তারাও উল্টা ক্ষতিগ্রস্ত হতে পারে। বিএনপিকে চাপে ফেলে স্বার্থ হাসিলের চেষ্টা হিসেবেও দেখছেন বিশ্লেষকদের কেউ কেউ। বিএনপির বিরুদ্ধে একটা নেগেটিভ প্রপাগান্ডা তৈরি করা, সেটাও হতে পারে বিএনপিকে দুর্বল করার একটা প্রয়াস, হতে পারে রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে দুর্বল করে আমি আমার অবস্থান তৈরি করার যে ট্যাকটিক্স, এটা রাজনীতিতে চলে। আওয়ামী লীগের 30% ভোট আছে, অন্যান্য বাড়ির 30% ভোট আছে। এই ভোটটাকে কিভাবে কে ক্যাশ করবে, এনসিপি নাকি জামাত ইসলামী নাকি বিএনপি, এটা নিয়ে যে একটা পলিটিক্স কাজ করতেছে সোসাইটির মধ্যে। আবার কিছু আছে যারা কোনো রাজনৈতিক বিশ্বাসী না, তারা একটা নিউট্রাল ভোট আছে। এই ভোটগুলো কাজ করার জন্য কিন্তু এই দোষারোপটা চলতেছে যে এরা সংস্কার চায় না, এরা এটা চায় না, এটা ওইটা চায় না। সুতরাং এটা কিন্তু কিছুই না, এটার পিছনে কিন্তু ভোটের রাজনীতি কাজ করতেছে। কেবল রাষ্ট্র কাঠামোর সংস্কার নয়, দেশের স্বার্থে রাজনীতির ভাষাতেও সংস্কার আনা জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। কোনো ষড়যন্ত্র নয়, পিআর পদ্ধতি এবং আগে স্থানীয় নির্বাচন দাবি জামাতের দলীয় এজেন্ডা, জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে জামাতের কোনো আপত্তি নেই। রোববার গুলশানে এফএসডিএস আয়োজিত জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য শীর্ষক জাতীয় সংলাপে কথা বলেন তিনি। ফেব্রুয়ারিতে নির্বাচনে আপত্তি নেই জানিয়ে তিনি আরো বলেন, আগের মতো যেন তেন ভাবে নয়, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় জামাত। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, নির্বাচন ব্যতীত কোনো সমস্যার সমাধান সম্ভব নয়। জাতীয় নিরাপত্তা সংসদে আলোচনার বিষয়। সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ছাড়াও নিরাপত্তা বিশ্লেষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আপনাকে জনগণের কাছে আপনার ম্যান্ডেট নিয়ে আসেন, সংসদে আসেন, কথা বলেন, আলোচনা করেন, ডিবেট হোক, সংসদে পাস হবে। এবং নিরাপত্তার বিষয়টা কিন্তু এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে একটি গণতান্ত্রিক দেশ করতে হবে, জনগণের মালিকানা নিশ্চিত করতে হবে। আমরা বলেছি যে ডিসেম্বর থেকে এপ্রিল, এর মাঝে ফেব্রুয়ারি এখানে কন্টেইনড, সুতরাং এখানে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যে বিষয়টি আমরা বলছি, আমাদের আমিরও গতকাল বলেছেন যে জেনেদন একটা ইলেকশন আমরা চাই না। জানিয়ে দেব জুলাইয়ের দিনগুলির খবর। জুলাই শহীদদের মর্যাদা নিশ্চিত না হওয়া পর্যন্ত এনসিপি রাজপথ ছাড়বে না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। উত্তরাঞ্চলে জুলাই পদযাত্রার ৬ষ্ঠ দিনে রাজশাহীতে বক্তব্য রাখেন তিনি। এর আগে চাঁপাইনবাবগঞ্জে নাহিদ ইসলাম বলেন, সীমান্তে আর ভারতের আগ্রাসন মেনে নেওয়া হবে না। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। দেশ গড়তে ৬ষ্ঠ দিনের মতো উত্তরবঙ্গে জুলাই পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। চাঁপাইনবাবগঞ্জ থেকে এনসিপির কেন্দ্রীয় নেতারা বিকেল ৪টায় রাজশাহীর গোদাগাড়িতে পথসভায় অংশ নেন। এ সময় রাজশাহীর গোদাগাড়ির ডাইংপাড়া মোড়ে বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশ গড়তে জুলাই গণ অভ্যুত্থানের যে স্বপ্ন ও দাবি নিয়ে ছাত্ররা পথে নেমেছিল, সেই দাবিতে এখনো সোচ্চার আছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে আছেন বলেও জানান তিনি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি। জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ এবং বৈষম্যহীন বাংলাদেশের জন্য আমাদের এই যাত্রা। পরে গোদাগাড়ি থেকে রাজশাহী এসে রেলগেট থেকে পদযাত্রা শুরু করে এনসিপির নেতাকর্মীরা। এর আগে চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তির মোড় থেকে জুলাই পদযাত্রা বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি কলেজের সামনে সমাবেশে বক্তব্য রাখেন নেতারা। এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, সীমান্তে আর ভারতের আগ্রাসন মেনে নেওয়া হবে না। সীমান্তে কোন ধরনের পায়দারি করা হয়, সীমান্তে আগ্রাসন চালানো হয়, সীমান্তে আমার ভাইদের উপর হুমকার চেষ্টা চালানো হয়, আমরা সীমান্তে লংমার্চ ঘোষণা করব, সীমান্ত আমরাই রক্ষা করব। পদযাত্রায় নেতৃত্বে আছেন কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলিতে শহীদ পোশাককর্মী সুমাইয়া ও 6 বছরের শিশু রিয়া গোপের পরিবারের খোঁজ খবর নিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। রোববার সকালে নারায়ণগঞ্জ শহরের নয়ামাটি এলাকায় এবং সিদ্ধিরগঞ্জে শহীদ পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। ফুয়াদ হাসানের ক্যামেরায় শরীফ সুমনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। রোববার সকাল 10টায় নারায়ণগঞ্জ শহরের নয়ামাটি এলাকায় শহীদ রিয়া গোপের বাড়িতে যান উপদেষ্টা শারমিন মুর্শিদ। এ সময় রিয়া গোপের মাকে কন্যা হত্যার সুষ্ঠু বিচার করা হবে বলে আশ্বস্ত করেন উপদেষ্টা। আমরা আইনের জায়গায় সংস্কার এনে, আমরা আন্তর্জাতিক সহযোগিতাটাকে দ্রুত এনে, আমাদের নিজেদের ট্রাইব্যুনাল তৈরি করে এত দ্রুত আমরা করেছি, এর চাইতে দ্রুত সম্ভব নয়। পরে বেলা 11:30টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি নতুন মহল্লায় ছাত্র আন্দোলনে নিহত সুমাইয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে উপদেষ্টা বলেন, শহীদ 11 নারীকে নিয়ে নারী ও শিশু মন্ত্রণালয় একটি গবেষণাধর্মী সংকলন প্রকাশ করবে। আমি এই 11টা শহীদ মেয়েদের উপরে ডিটেইল গভীরভাবে পর্যালোচনা বলবো না, গবেষণাধর্মী বলতে পারি। আমরা এটাকে একত্র করে একটা কি বলবো পাবলিকেশন সংকলন আমাদের মন্ত্রণালয় থেকে বের করব। আমরা আমাদের মেয়েদেরকে হারিয়ে যেতে দেব না। এই সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 2 কোটি টাকা চাঁদা না পেয়ে মব তৈরি করে চট্টগ্রামে মেঘনা পেট্রোলিয়ামের কর্মচারী নওশেদ জামালকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির সদস্য সচিব নিজামউদ্দিনের বিরুদ্ধে। এমনকি ভুক্তভোগী পরিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগও করেছে বলে জানিয়েছে পুলিশ। তবে অভিযুক্ত নিজাম সংবাদ সম্মেলন করে বলেছেন, পুরো অভিযোগই বানোয়াট ও সাজানো। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। চাঁদা দাবির প্রমাণ হিসাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়ানো এই ভিডিওটির কথা বলা হচ্ছে, কিন্তু অভিযুক্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব নিজামউদ্দিনের দাবি ইস্টার্ন কেবলসে কথোপকথনের ভিডিও এটি। এমন একজন ব্যক্তির জন্য আমি শোকজ খেয়েছি, তিনি ছিলেন মেঘনা পেট্রোলিয়ামের কর্পোরেটরের একজন কর্মকর্তা। তিনি বিগত 16টি বছর ফেসিবাদ খুনি হাসিনার সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করছেন। অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির সদস্য সচিব নিজাম গত 3 জুলাই 2 কোটি টাকা চাঁদা না পেয়ে জাতীয় শ্রমিক লীগের মেঘনা পেট্রোলিয়ামের এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদককে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন। জামালের স্ত্রী চট্টগ্রাম পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগেও এই দাবি করেন। এই ঘটনায় নিজামকে দলের পদ থেকে স্থগিত রেখে শোকজ করেছে কেন্দ্রীয় কমিটি। তবে নিজাম রবিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগকে মিথ্যা ও ষড়যন্ত্র বলে দাবি করেন। এটা সম্পূর্ণ একটা মিথ্যা। আমাকে পাঠানোর জন্য আমি চ্যালেঞ্জ করলাম, ওই ভদ্র মহিলার প্রতি আমার সম্মান রেখে আমি প্রশ্ন করি, আপনি যদি ভিডিও কোথাও মবের যদি একটা ভিডিও থাকে, আমি বারবার বলতেছি আমাকে দেন, তাহলে আমি নিজামউদ্দিনে আমার সাংগঠনিক নিয়ম অনুযায়ী আমি ব্যবস্থা নিব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মহানগর কমিটির নেতারা বলছেন, সঠিক তদন্তের মাধ্যমে অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমার মনে হচ্ছিল এটা সম্পূর্ণই ভিত্তিহীন একটা অভিযোগ, কারণ যেখানে বাদী করে যেই জামালের স্ত্রীকে দেওয়া হয়েছিল, সেই জামালের স্ত্রীর নাম্বারটা আমরা বন্ধ পাচ্ছি। আপনারাও জানেন, মিডিয়া থেকে হয়তো বা আপনারাও ট্রাই করেছেন, যে নাম্বারটা তার পাওয়া যাচ্ছে না, তার সাথে কথোপকথন করার সুযোগ হয়নি। আমার মনে হচ্ছে একটা সাজানো নাটক বলে আমি মনে করি। পুলিশ বলছেন বিষয়টি দ্রুতই তদন্ত করে দেখা হবে। অবশ্যই যে কোনো অভিযোগ করলেই তো পুলিশ কমিশনার বরাবর সেটা তদন্ত হয়, তদন্ত করার পরে সেটা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে যেই দোষী হোক তার উপযুক্ত শাস্তি চান চট্টগ্রামের মানুষ। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। সময় হলো একটা বিরতির। সাথে থাকুন। বিরতির পর স্বাগত আরো একবার। দেখছেন নিউজ 24 সংবাদ। ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি মনে করেন, সামাজিক ব্যবসার মাধ্যমে টেকসই উন্নয়ন এবং সমাজের অভাব দূর করা সম্ভব। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন মুসলিম দেশের এনজিও নেতাদের সাথে সৌজন্য সাক্ষাতে তিনি এই আহ্বান জানান। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, স্বাস্থ্য সেবাকে দরিদ্রদের সহায়তার একটি উপায় হিসেবে দেখে বাংলাদেশ। বলেন, সামাজিক ব্যবসা হলো এই সহায়তা পরিচালনার একটি ভালো উপায়।
মালয়েশিয়া থেকে দেশে ফেরত পাঠানো 3 জনের জঙ্গি সংশ্লিষ্টতা নেই, ভিসার মেয়াদ শেষ হওয়ায় তাদের ফেরত পাঠানো হয়েছে। এসব কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তার দাবি, গত 10 মাসে দেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই। সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না, ইসি ও রাজনৈতিক দলগুলোর উপরেও নির্ভর করে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জঙ্গি সংগঠন আইএস এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে 36 বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়া পুলিশ। শুক্রবার মালয়েশিয়ার সংবাদ মাধ্যম হারিয়ান মেট্রোর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পরের দিন মালয়েশিয়ায় আটক হওয়া 36 বাংলাদেশির বিরুদ্ধে তদন্তে মালয়েশিয়া সরকারকে পূর্ণ সহযোগিতার কথা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ওই দিন ফেরত আসা 3 বাংলাদেশি পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট ATU 4 জুলাই তাদের 54 ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। রোববার শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজ পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন, মালয়েশিয়া থেকে দেশে ফেরত পাঠানো 3 জনের জঙ্গি সংশ্লিষ্টতা নেই, ভিসার মেয়াদ শেষ হওয়ায় তাদের ফেরত পাঠানো হয়েছে। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে। ওখান থেকে 3 জন যারা আসছে তাদের মেইনলি ছিল যে তাদের যে কি বলে ওই ভিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, এই 3 জনের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এরপর বেলা 12টায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স ও উত্তরা থানা পরিদর্শনে যান তিনি। এ সময় আগামী নির্বাচনের স্থিতিশীল পরিবেশ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, নির্বাচন কমিশন এবং নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর উপরে নির্ভর করবে। নির্বাচনটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, নির্বাচনের একটা ওয়ান স্টেক হলো, একটা হলো আইন শৃঙ্খলা বাহিনী, আর একটা হলো আমাদের প্রশাসনে যারা কর্মকর্তা আছেন তারা, আরেকটা আছে হলো আমাদের ইলেকশন কমিশন, তারপরে হলো আরেকটা আছে যে আমাদের যারা এই পার্টিগুলি যারা অংশগ্রহণ করে তারা। এছাড়া দেশজুড়ে চলমান অস্থিতিশীল পরিস্থিতি এবং ধর্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। শাহরিয়ার কবির, নিউজ 24, ঢাকা। সংবাদের পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি। আন্তর্জাতিক সহ অন্যান্য খবর নিয়ে সাথে থাকবেন নিউজ 24 সংবাদে আবারও স্বাগত। এবারে অর্থ বাণিজ্যের খবর। পরিকল্পনার তুলনায় আগস্টে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন আরও বাড়াবে ওপেক প্লাস। এ সময় মোট উত্তোলন বৃদ্ধির পরিমাণ দাঁড়াবে দৈনিক 5,48,000 ব্যারেল। অনুষ্ঠিত বৈঠকে জোটটি এমন সিদ্ধান্ত নিয়েছে। ওপেক প্লাস জ্বালানি তেলের দাম সমর্থনের উদ্দেশ্যে 2022 সাল থেকে উত্তোলন কমিয়ে আসছিল। তবে বাজারে অংশীদারিত্ব পুনরুদ্ধার সহ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন সিদ্ধান্তের পর ক্রমে উত্তোলন আবার বাড়াচ্ছে জোটটি। এর আগে মে, জুন ও জুলাইয়ে ওপেক প্লাস দৈনিক 4,11,000 ব্যারেল জ্বালানি তেল উত্তোলন বৃদ্ধির অনুমোদন দিয়েছিল। এপ্রিলে এই পরিমাণ ছিল দৈনিক 1,38,000 ব্যারেল। আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে এবার নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিলেন এলন মাস্ক। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আমেরিকা পার্টি নামে এই দল গঠনের কথা জানান তিনি। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার প্রধান অর্থদাতার হঠাৎ এই সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে আলোচনা, যদিও এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি ট্রাম্প বা হোয়াইট হাউস। নানান তর্ক বিতর্কের মধ্যে সদ্য আইনে পরিণত হয় ট্রাম্পের বিগ বিউটিফুল কর বিল, যা নিয়ে যুক্তরাষ্ট্রের পাশাপাশি সমালোচনা শুরু হয় আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে। এ বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্পের নির্বাচনী প্রচারণার প্রধান অর্থদাতা, বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। বিগ বিউটিফুল কর বিল যুক্তরাষ্ট্রকে দেউলিয়া বানাবে বলে সতর্ক করেন তিনি, যা নিয়ে ট্রাম্পের সঙ্গে বিরোধ তৈরি হয় মাস্কের। এরপর ট্রাম্পের সাথে বিরোধের মধ্যে যুক্তরাষ্ট্রের নতুন রাজনৈতিক দল দরকার কিনা এমন একটি জরিপও চালান মাস্ক। এক্সে চালানো ওই জরিপে প্রায় 12 লাখ ভোট পড়ে, যার 2/3 নতুন দল চেয়েছে বলে জানান তিনি। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আমেরিকা পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন ইলন মাস্ক।
মাস্ক তার নতুন দলকে রিপাবলিকান এবং ডেমোক্রেটিক দ্বিদলীয় ব্যবস্থার জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করেছেন। তবে দলটি মার্কিন নির্বাচন কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত কিনা তা জানা যায়নি। কে এর নেতৃত্ব দেবেন বা এটি কি রূপ নেবে সে সম্পর্কেও বিস্তারিত কিছু জানায়নি ইলন মাস্ক। তবে বিশ্বের শীর্ষ ধনীর এই সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে আলোচনা। তবে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি ট্রাম্প বা হোয়াইট হাউস। আফরিন মৌ, নিউজ 24। আরো একটা বিরতির সময় হলো, সাথে থাকুন। নিউজ 24 সংবাদে স্বাগত আরো একবার। দর্শক জানিয়ে দেব খেলার সংবাদ। এশিয়ান কাপ শুরুর প্রায় 8 মাস আগ থেকে দর্শকদের জন্য ম্যাচ টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া ফুটবল অ্যাসোসিয়েশন। 2026 সালের 1 মার্চ থেকে 21 মার্চ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এশিয়ান কাপে প্রথমবারের মতো খেলবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার 3 শহর সিডনি, গোল্ড কোস্ট ও পার্থে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের পরে এশিয়ার সবচাইতে বড় ফুটবল আসর। শুক্রবার থেকে শুরু হবে মাল্টি ম্যাচ টিকিট। তবে এ দফায় টিকিটের জন্য আবেদন করতে পারবেন কেবল ভিসা কার্ডধারীরা। সাধারণ দর্শকদের টিকিট বিক্রি শুরু হবে 25 জুলাই। চূড়ান্ত পর্বের ড্র 29 জুলাই সিডনির আইকনিক টাউন হলে অনুষ্ঠিত হবে। গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠ মাতাবেন বাংলাদেশের সাকিব আল হাসান। এই আসরে রংপুর রাইডার্সের হয়ে মাঠে নামার কথা থাকলেও শেষ পর্যন্ত বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান খেলছেন সংযুক্ত আরব আমিরাতের হয়ে। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে দুবাই ক্যাপিটালস কর্তৃপক্ষ। সেখানে লেখা, দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজের জায়গায় সাকিবকে অন্তর্ভুক্ত করা হয়েছে। 16 জুলাই রংপুর রাইডার্সের মুখোমুখি হবে সাকিবের দুবাই ক্যাপিটালস। ছিল সংবাদে। ধন্যবাদ সবাইকে।